মাত্র 7 লক্ষ টাকা। আর এই টাকার জন্যই খুন হয়ে যায় একজন নিরীহ বাবা। কিন্তু তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে এক গ্যাংস্টারের জীবন পুরোপুরি বদলে যায়। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, পুলিশি অত্যাচার আর একের পর এক ভয়ঙ্কর ঘটনা সবকিছু মিলিয়ে শুরু হয় দেবদাসের রক্তাক্ত প্রতিশোধের গল্প। আর এই যাত্রায় তার জীবনে আসে এমন এক মেয়ে যার অতীতটাও কম ভয়ঙ্কর নয়। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আপনারা দেখছেন সিনেমাস বিডি। আজ আমি চলে এসেছি 2016-এ মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা তামিল সিনেমা ডিসি নিয়ে। সিনেমাটির IMDb রেটিং 9.1/10। বুঝতেই পারছেন সিনেমাটার হাইপ কতটুকু। তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কিভাবে মাত্র 7 লক্ষ টাকার ঘটনা থেকে শুরু হয় দেবদাসের এই ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। সিনেমার শুরুতেই দেখা যায় এক মেকানিকের দোকানে মোটর স্বার্থে একটা লোক মেকানিকের সাথে গল্পগুজব করার সময় তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তখন সেই মেকানিকটা জানায়, আমার বউ বাচ্চা কেউ নেই। ঠিক ওই সময় তার ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে কেউ একজন তাকে বাবা বলে সম্বোধন করছিল এবং তার সাথে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করছিল। কিন্তু ওকে কোনোভাবেই পাত্তা দেয় না সেই মেকানিকটা। লোকটা তখন বলে, আপনি না বললেন আপনার কোনো ছেলে নেই, তাহলে এটাকে যে আপনাকে বাবা বাবা বলছে? কিন্তু এতেও কোনো উত্তরই দেয় না সেই মেকানিকটা। কাহিনীটা শিফট হয়। দেখা যায় 4জন গ্যাংস্টার মিলে মুখে কাপড় বেঁধে একটা মিশনের উদ্দেশ্যে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা একটা ব্রিজের উপর এসে পৌঁছায়। তারপরেই সেখানে দুটো পুলিশ ভ্যান চলে আসে। এই 4জন লোক আবার সেই পুলিশ ভ্যানের উপর হামলা করে। তারপর সেই পুলিশদেরকে ঘায়েল করে সেই গাড়ির ভেতরে থাকা বন্দুকগুলো ছিনতাই করে নেয়। সেগুলো নিয়েই চলে আসে তাদের আড্ডাতে। সেখানে আসার পর সেই বন্দুকগুলো কেনার জন্য একটা লোক আসে। এগুলো দেখেই উনি বুঝে যায় যে এইগুলো তো পুলিশের বন্দুক, এজন্য তিনি এগুলো কেনার জন্য না করে দেয়। তবে ওদের মধ্যে থেকে একজন আবার বলে, কোনো সমস্যাই হবে না, তোর বস আমাদেরকে খুব ভালোভাবেই চেনে। তারপর ওরা অবশ্য এখানে ডিলটা ফাইনাল করে। অন্যদিকে দেখা যায় বাবা, মা এবং তার ছোট্ট ছেলে একটা শুনশান মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। এখানে মা কেন যেন একটু রাগান্বিত অবস্থায় ছিলেন, এজন্য তিনি সবার একটু সামনের দিকেই যাচ্ছিলেন। বাবা তাল কেটে তার ছেলের হাতে দেয়, নিজেকে একটা খেতে বলে আর তার মাকেও একটা দিতে বলে। মাকে ছেলেটা বারবার ডাকলেও মা যেন ওর কোনো কথাই শুনছিল না। একবার গিয়ে তো ছেলেটা তার মাকে তাল ধরিয়ে দিতে চাইলেও তার মা সেগুলো নেবে না বলে জানিয়ে দেয়। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। এই পরিবারটা খুব একটা ধনী নয়, কিন্তু বাবা চাইছিল তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। ঠিক এই কারণেই সে তার জমি আর বাড়ি বন্ধক রেখে প্রায় 7 লক্ষ টাকার মতো জোগাড় করেছে। তার একটাই স্বপ্ন, তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক বড় হবে। কিন্তু ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারে না তার মা। কারণ এখন তো তাদের ঠিকঠাক মতো থাকারও জায়গা নেই, আর চাষবাস করার মতো তাদের কোনো জমি জমাও থাকলো না। ওরা হাঁটতে হাঁটতে চলে আসে একটা ব্রিজের উপরে। সেখানে আবার দুজন পুলিশ একটা কাজ করছিল। ওকে যখন সেদিক দিয়ে যেতে দেখে, ঠিক তখন ওই লোকটাকে পুলিশ অফিসার একটু সাহায্য করতে বলে। তখন ছেলে এবং বউকে বাড়িতে চলে যেতে বলে তিনি পুলিশদের সাহায্য করতে লাগে। এক পর্যায়ে পুলিশ অফিসারটা খেয়াল করে লোকটার কোমর বা মাজাতে কিছু একটা শক্ত করে বাঁধা গামছা দিয়ে। কৌতূহলবশত ওনাকে জিজ্ঞাসা করার পর তিনি জানায়, এখানে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য জমি বন্ধক রাখা 7 লক্ষ টাকা আছে। এই কথাটা শুনে লোভ জেগে যায় পুলিশ অফিসারের মনে। অন্যদিকে দেখা যায় অনেকটা সময় পার হয়ে গেলেও বাবা এখনো ফিরে আসেনি। এজন্য মা তো খুব চিন্তিত হয়েছিল। তিনি তার ছেলেকে কল দিতে বলে তার বাবাকে, কিন্তু বারবার কল দেওয়ার পরও ফোন ঢুকছিল না। এজন্য তারা চলে আসে ওই ব্রিজটার উপরে বাবাকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। কিন্তু হঠাৎ করেই নদীর পানিতে পড়ে থাকতে দেখে তার বাবার রক্তমাখা গামছা। এটাতে ওরা বুঝতে পারে যে হয়তো বাবার সাথে খারাপ কিছু ঘটেছে। এরপর ওনারা থানায় যায় এবং ব্যাপারটা সম্পর্কে জানতে চায়, কিন্তু ওদের সেখান থেকে তাড়িয়ে দেয় সেই পুলিশ অফিসারটা। এখান থেকে ওরা সোজা চলে যায় সেই গ্যাংস্টারদের কাছে, যারা কিছুক্ষণ আগেই পুলিশের ভ্যান থেকে বন্দুক হাইজ্যাক করে এনেছে। এদের যে লিডার ছিল ওর নাম ছিল দেবদাস। মা এবং ছেলে সবকিছু খুলে বলে দেবদাসকে। এগুলো শুনে সে বুঝে যায় হয়তোবা পুলিশ অফিসারটাই সেই ছোট ছেলেটার বাবার সাথে খারাপ কিছু করেছে টাকার লোভে পড়ে। তখন তিনি সেই ছেলেকে আশ্বাস দেয়, তুমি একদমই চিন্তা করো না, তোমার টাকা আমি ম্যানেজ করে দেব, আর তোমার বাবার যে কি হয়েছে সেটা আমি খুঁজে দেখব। এর পরপরই ওরা সবাই মিলে চলে আসে একটা জায়গাতে, যেখানে ওই পুলিশ অফিসারটা বসে বসে লাল পানি খাচ্ছিল। তখন তার পাশে বসে থাকা লোকটা ওকে বলতে থাকে, তাড়াহুড়ো করে আমরা যে কাজটা করলাম এটা কি আমরা ঠিক করলাম? কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় দেবদাস। এসেই ওনাকে কিছু না বলে কয়েকটা গুলি চালিয়ে দেয় ওনার পায়ের ভেতরে। এই ব্যাপারটাতে কোকি ওঠে সেই পুলিশ অফিসারটা। তারপর অবশ্য ওকে জিজ্ঞাসা করলেও প্রথমে কিছু বলছিল না। এরপর ওর হাতের ভেতর দিয়ে আবার কয়েকটা গুলি করে দেবদাস। তারপর তিনি জানায় টাকার লোভে পড়ে ওই লোকটাকে তারা মেরে ফেলেছে এবং একটা জায়গাতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। আর ওর যে 7 লক্ষ টাকা ছিল এগুলো তারা দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে। এই কথাটা শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে দেবদাস এবং সেই পুলিশ অফিসারটাকে জানেই মেরে ফেলে। এখানে তো প্রচণ্ড হট্টগোল বেঁধে যায়।
অন্যদিকে দেখা যায় সেই লোকটার লাশটা খুঁজে পায় তার বউ এবং বাচ্চা। এতে তারা কান্নায় ভেঙে পড়ে। আসলে তার জমি বন্ধক রাখা সেই 7 লক্ষ টাকাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। হয়তো তার কাছে যদি টাকাটা না থাকতো তাহলে তিনি এখনও জীবিতই থাকতেন। এই ব্যাপারটাতে ওরা প্রচণ্ড কান্না করতে থাকে এবং অনেক কষ্ট পায়। এদিকে পুলিশ অফিসার মারা যাওয়াতে পুরো ডিপার্টমেন্ট একদম নড়েচড়ে বসে। ওরা প্রথমত এটা বুঝে উঠতে পারছিল না যে পুলিশ অফিসারকে মারার সাহসটা কে করলো, কিন্তু খানিকটা খোঁজখবর নেওয়ার পর ওরা কিছু ব্যাপার জানতে পারে। আসলে ওই পুলিশ অফিসারটাকে যখন মারা হয়েছিল তখন তার সাথে যে লোকটা বসেছিল তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে কেমন দেখতে মানুষ এসে ওকে মেরেছিল। এগুলো মিলানোর পরে ওরা বুঝে যায় যে আসলে দেবদাস এবং তার সাথীরা পুলিশ অফিসারটাকে মেরে ফেলেছে। এজন্য ওদেরকে খোঁজা শুরু করে দেয় এরা। এই ব্যাপারটা আবার দেবদাসের কানে যেতে খুব একটা সময় লাগে না। ওরা 4 জন আসলে কাজ করত আরিসুর নামে একজনের জন্য। তখন অবশ্য ওরা 4 জন ওই জায়গাটা ছেড়ে চলে আসে একটা লঞ্চে। আসলে লজের মালিকের সাথে আরিসুরের একটা ভালো সম্পর্ক ছিল, এজন্য ওদেরকে এখানে পাঠানো হয়েছিল। ওদেরকে কিছুদিন এখানে কোনো ঝামেলা ছাড়াই থাকার পরামর্শ দিয়েছিল আরিসুর। এই লজটার পাশেই ছিল একটা বার। এই লজের মধ্যে বসে বসে খুব বোরিং ফিল করছিল দেবদাস, এজন্য সে চলে আসে ওই বারটাতে। আসার আগে অবশ্য সহযোগীরা ওকে বারণ করেছিল কোনো ঝামেলায় যেন সে না জড়ায়। বারে এসেই লাল পানি খেতে খেতে একটা মেয়ের গান শুনতে পায়। এই গান আবার দেবদাসের খুব পছন্দ। গানটা চলাকালীন অবস্থাতেই একটা লোক অনেক জোরে জোরে ফোনে কথা বলছিল। তখন ব্যাপারটাতে খানিকটা রাগান্বিত হয়ে যায় দেবদাস এবং তার কাছে গিয়ে তাকে এমন করতে বারণ করে। এটাতে অবশ্য ওদের দুজনের মধ্যে খানিকটা ঝামেলার সৃষ্টি হয়ে গিয়েছিল। তারপরেও যেহেতু বেশি কিছু বলা যাবে না, এজন্য দেবদাস কিছু না করে ওকে চুপ থাকতে বলে চলে আসে এবং নিজের জায়গাতে বসে গান উপভোগ করতে থাকে। আসলে শুধু এই মেয়েটার গানই নয়, এই মেয়েটাকেও খুবই পছন্দ হয়ে গিয়েছিল দেবদাসের। প্রোগ্রাম শেষ হওয়ার পরেই দেবদাস চলে আসে সেই মেয়েটার সাথে দেখা করার জন্য। ওরা দুজনে খানিকক্ষণ কথাবার্তাও বলে। মেয়েটার নাম পার্বতী। একে যেন প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল দেবদাস। যদিও সে একজন বারের গায়িকা, কিন্তু তারপরও তার কেমন যেন একটা ফিলিংস কাজ করছিল দেবদাসের। ওর সাথে কথা বললেই যেন ভালো লাগতো দেবদাসের কাছে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছিল সেও ব্যাপারটা খুব এনজয় করছিল। সেখানে কথাবার্তা বলার পর চলে আসার আগে দেবদাস ওকে অফার করে আগামীকালকে তার সাথে বসে একটু লাল পানি খেতে এবং অন্যের গান উপভোগ করার জন্য। এজন্য পরদিন শুরুতেই পার্বতী এবং তার সহযোগীকে আজকের মতো প্রোগ্রামটা হ্যান্ডেল করতে বলে। সে জানায় যে আমার মাথা ব্যথা করছে, আমি আজকে গান গাইতে পারবো না। মেয়েটাও রাজি হয়ে যায় এবং আজকের প্রোগ্রামটা সে একাই সম্পন্ন করতে চায়। আর পার্বতী চলে আসে দেবদাসের সাথে অন্য একটা বারে দেখা করার জন্য। ওরা দুজনে বসে কথাবার্তা বলতে থাকে। সাথে দেবদাস খাচ্ছিল লাল পানি আর মেয়েটা খাচ্ছিল অ্যাপল জুস। এখানে ওরা দুজনে অনেকক্ষণ বসে থেকে গল্পগুজব করে আর বিভিন্ন ধরনের জিনিসপাতি খায়। তারপর সেখান থেকে বেরিয়ে এসে রুমে ঢোকার আগেই মেয়েটা গল্প করতে থাকে দেবদাসের সাথে। এরই মধ্যে নিজের সম্পর্কে অনেক কিছুই বলে ফেলেছিল পার্বতী। দেবদাস অবশ্য তার সম্পর্কে তেমন কিছুই জানায় না ওকে। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে পার্বতীর সহযোগী আর তাকে ডেকে ঘরে নিয়ে যায়। এরপর যে যার রুমে চলে যায়। মেয়েটা অবশ্য লজেই থাকতো। নিচে বসে দেবদাসরা সবাই খুব মজ মাস্তি করছিল। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে চলে আসে এই লজের মালিক। আসলে ইনি এই লজটা চালাতেন ঠিকই, তবে উনিও ছিলেন একজন সন্ত্রাসী। তার একদম পুরো দলবল ছিল। এখানে এসেই লজের মালিক আবল তাবল কথা বলতে শুরু করে দেয় ওদের সাথে। খানিকক্ষণ অবশ্য ব্যাপারটা খুব সুন্দরভাবে সহ্য করে যাচ্ছিল দেবদাস, কিন্তু উনি এতটা বেড়ে গিয়েছিলেন যে দেবদাসের সহ্যের সীমা একদম অতিক্রম করে ফেলে। এরপর ওদেরকে মারতে শুরু করে দেয় দেবদাস। ওর সাথে জয়েন করে তার সহযোগীরাও। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এক ফাইট। নিচে হট্টগোল দেখে আবার বারান্দায় চলে এসেছিল পার্বতী এবং দেবদাসের এই ভয়ঙ্কর রূপটা সে দেখতে পায়। সাথে অনেকটা ভয়ও পেয়ে যায় ওর ওপর। এই ব্যাপারটা সে একদমই ভালোভাবে নেয় না। চোখের পলকেই দেবদাস এবং তার সহযোগীরা মিলে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে। এই খবরটা অবশ্য থানা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এজন্য থানা থেকে সবাই চলে আসে দেবদাস এবং তার সাথীদেরকে ধরার জন্য। এখানে যে দেবদাসটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল এই ব্যাপারটা আবার আরিসুরকে একজন জানায়। তখন সে একজনকে কল দিয়ে তার গাড়িটা নিয়ে এই লজের কাছে এসে এদেরকে নিয়ে যেতে বলে। চোখের পলকেই সেই গাড়িটা চলে এসেছিল। ওরা সবাই গাড়িতে গিয়ে উঠে পড়ে। তবে দেবদাস ওদেরকে বলে, তোরা যা, আমি আসছি। এই বলেই সে চলে যায় পার্বতীর কাছে আর তার সাথে কথা বলতে থাকে। ওর ভুলটা ভাঙানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পার্বতীর কাছে যাওয়ার পরেও সে কোনোভাবেই কথা বলতে চাইছিল না দেবদাসের সাথে। দেবদাস ওকে অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু তারপরও যেন পার্বতী তার সাথে কথা বলতে নারাজ। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ অফিসার আর শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। দেবদাস একাই ওদের সবাইকে সামাল দিচ্ছিল। এরকম অনেকক্ষণ গোলাগুলি হওয়ার পর হঠাৎ করে একটা গুলি এসে লাগে পার্বতীর গলাতে। এতে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল পার্বতীর। এই ব্যাপারটাতে একদম থমকে যায় দেবদাস। সে ফাইট যেন এমনি এমনি হেরে যায়। সে যেন কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করে উঠতে পারছিল না। তারপরই সেখানে সব পুলিশ অফিসার চলে আসে এবং ওকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা এই ব্যাপারটাকে বুঝতে পারে যে মেয়েটার গায়েও একটা গুলি লেগেছে।
তারপর রুমের মধ্যে যাওয়ার পর ওরা দেখতে পায় মেয়েটা এখনও জীবিত আছে। হয়তোবা হসপিটালে নিয়ে গেলে তাকে এখনও বাঁচানো সম্ভব। কনস্টেবলটা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সেখানকার ইন্সপেক্টর তাকে হসপিটালে নিয়ে নিতে নারাজ। সবার চোখের সামনে মেয়েটাকে তিনি গুলি করে মেরে ফেলে। এই ব্যাপারটা দেখে অনেক বাজে অবস্থা হয়ে যায় দেবদাসের। সে বুঝতে পারছিল না পুলিশরা এতটা খারাপ কিভাবে হতে পারে। তবে যদিও পুলিশের উপর তার আগে থেকে তেমন একটা এক্সপেকটেশন ছিল না, কারণ কিছুদিন আগেই তো একটা পুলিশ অফিসার কিছু টাকার জন্য একজনকে একদম জানেই মেরে ফেলেছিল। তারপরেও পার্বতীকেই অল্প কয়েকদিনের জন্য খুব ভালোবেসে ফেলেছিল দেবদাস। এরপর তাকে নিয়ে আসা হয় থানাতে এবং তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। সাথে ওর কাছে বারবারই জানতে চাইছিল যে ওই বন্দুকগুলো যেগুলো ওরা চুরি করেছিল পুলিশদের থেকে সেগুলো এখন কোথায় রেখেছে। কিন্তু এত মার খাওয়ার পরও একবারের জন্য মুখ খোলে না দেবদাস। অন্যদিকে দেখা যায় ওরা তিনজন সেফ একটা জায়গায় চলে আসে। ওদের সাথে যে কি ঘটেছে এই ব্যাপারে তারা আরিসুকেও জানায়। তখন ওদের তিনজনকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলে আরিসু। এভাবে কেটে যায় কিছুদিন। পুলিশ তো এদিকে দেবদাসকে মারধর করেই যাচ্ছিল, আর ওদের তিনজনকে বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করতে শুরু করে দেয় পুলিশ। এরকম চলতে চলতে হঠাৎ করেই পুলিশরা ওদের সন্তানটাও পেয়ে যায়। এরপর তারা অ্যাটাক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে গোলাগুলি হয় ওদের দুই দলের মধ্যে, আর এই গুলিতে মারা যায় তিনজনের মধ্যকারের একজন। কেটে যায় 14 দিন। দেবদাসকে এত মারধর করার পরেও তার মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি পুলিশ। এজন্য বড় অফিসার সেই ইন্সপেক্টরকে বলে দেয় দেবদাসকে কোর্টে চালান করে দিতে বা ওকে এনকাউন্টার করে ফেলতে। তখন ওরা সিদ্ধান্ত নেয় যে দেবদাসকে শুনশান একটা জায়গাতে নিয়ে এনকাউন্টার করে দেবে। এজন্য তিনজন পুলিশ অফিসার মিলে দেবদাসকে নিয়ে আসে একটা শুনশান জায়গাতে। সেখানে এসে ওকে গুলি করতে যাবে, ঠিক তখনই একজনের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় দেবদাস এবং ওদের তিনজনকেই মেরে ফেলে, আর সেখান থেকেই দ্রুত কেটে পড়ে। তারপর যোগাযোগ করে চলে আসে ওদের কাছে। তিনজনের মধ্যকার যে একজন মারা গেছে এই ব্যাপারটা জানার পর খুবই খারাপ লেগেছিল দেবদাসের কাছে। এটার বদলা না নেওয়া পর্যন্ত সে দম নেবে না। সে যে মাত্রই তিনজন পুলিশ অফিসারকে মেরে চলে এসেছে, এজন্য কিছুদিন তো তাদেরকে গা ঢাকা দিয়ে থাকতেই হবে। এজন্য ওরা বিভিন্ন জায়গাতে ঘুরতে শুরু করে। এমনকি আরিসুরের পরামর্শে তারা এই প্রদেশের বর্ডারের পার করে অন্য প্রদেশে গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে চায়। আর পুলিশ তো ওদেরকে হন্যে হয়ে খুঁজছিলই। এদিকে দেখা যায় একটা রেড এলাকা, সেখানে কাজ করতো একটা মেয়ে, ওর নাম চন্দ্রা। প্রতিদিন যে কত ছেলে চন্দ্রার কাছে আসতো এটা যেন কোনো হিসাবই নেই। প্রতিদিনই নিজের ইজ্জত অন্য মানুষের কাছে বিলিয়ে দিত চন্দ্রা। এরকম করেই সে তার জীবনযাপন করত। আসলে সে নিজের ইচ্ছায় এখানে আসেনি, তাকে এখানে বিক্রি করে দিয়েছিল তার নিজের পরিবার। একবার চিন্তা করে দেখেন তো, নিজের পরিবার কতটা খারাপ হলে ছোট্ট একটা মেয়ের সাথে এমনটা করতে পারে। যাই হোক, ঘুরতে ঘুরতে একদিন দেবদাসেরা চলে আসে সেই রেড এলাকার কাছে। তারপর সেখানে একটা দালাল ওকে নিয়ে আসে উপর তলাতে, আর ঢুকিয়ে দেওয়া হয় চন্দ্রার রুমের ভেতরে। চন্দ্রাকে প্রথমবার দেখেই কেন যেন দেবদাসের মনে পড়ে যায় পার্বতীর কথা। চন্দ্রা দেখতে ছিল অনেকটা পার্বতীর মতোই, আর পার্বতীর সাথে যখন তার কথা হয়েছিল তখন সে জানিয়েছিল ছোটবেলাতে তার একটা বড় বোন হারিয়ে গিয়েছিল। এবারে দেবদাস মনে মনে ভাবতে থাকে এটাই হয়তোবা পার্বতীর হারিয়ে যাওয়া সেই বোন। এজন্য ওকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। প্রথমে তো চন্দ্রা ওকে কিছু বলতেই চাইছিল না, কারণ কাস্টমারের সাথে সে এসব কথা বলে না। পরে অবশ্য জানায় সে কলকাতা থেকে এসেছে। ওর যখন 6 বছর বয়স তখন ওর পরিবার ওকে বিক্রি করে দিয়েছিল। আজ 18টি বছর পার হলেও এই জায়গাতেই আছে এবং এই নোংরা কাজের সাথেই সে জড়িত। এটা তো সে নিজের ইচ্ছাতে করছে না, বাধ্য হয়ে জীবনের তাগিদে তাকে এটা করতে হচ্ছে। আর এই গত 18 বছরে সে রুম থেকেও বের হয়নি তেমন একটা। তারও তো মন চায় যে বাইরের হাওয়া বাতাস পেতে। এই কথাগুলো দেবদাসকে জানায়। দেবদাসের তখন কি যেন মনে হয় এবং সে বেরিয়ে যায় অন্য রাস্তা দিয়ে। খোঁজখবর নিয়ে সেই জায়গাতেই চলে এসেছিল লজের মালিকটা তার দলবল নিয়ে, যাদেরকে কিছুদিন আগেই দেবদাস মেরেছিল। এই ব্যাপারটা আবার দেবদাসকে জানানোর পরেই সে বাইরে বের হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ওইদিকে যেখানে কয়েকজন লোক ক্যারাম খেলছিল। আসলে যখন সে চন্দ্রার সাথে কথা বলছিল তখন চন্দ্রা তাকে জানিয়েছিল এখানে যারা ক্যারাম খেলে তারা আমাকে অনেকবারই জোর করে আমার সাথে খারাপ কাজটা করেছে, এমনকি সেগুলোর ভিডিও ধারণ করেছে। দেবদাস সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেই রুমের মধ্যে যেতে থাকে এই জায়গার মালিক। আসলে ইনি সবাইকে এখানে আটকে রেখে এমন সব কাজ করাতেন। চন্দ্রা রুমে ঢোকার আগেই দেবদাসের হাতে থাকা একটা চাকু নিয়ে সজোরে ঢুকিয়ে দেয় লোকটার গায়ের ভেতরে। এতে খুবই বাজে অবস্থা হয়ে যায় ওনার। ব্যাপারটা বুঝতে পেরে ওই চেলাপোলারাও চলে আসে এখানে এবং অ্যাটাক করতে শুরু করে। এদের সবাইকে একদম জানেই মেরে ফেলছিল দেবদাস। কারো পেটের মধ্যে ছুরি ঢোকাচ্ছিল, তো কারো গলার মধ্যে দিয়ে, আবার কারো মুখ দিয়ে ঢুকিয়ে মাথা দিয়ে বের করছিল। দেখতে দেখতে সেখানে থাকা সবাইকে মেরে ফেলে দেবদাস। ততক্ষণে আবার সেখানে এসে উপস্থিত হয় সেই লজের মালিক আর তার দলবল নিয়ে, আর দেবদাসের উপরে সবাই মিলে হামলা করে। কিন্তু ওদের কাউকেই পাত্তা না দিয়ে সবাইকে মেরে ফেলে। উপরে যে কোনো একটা ঝামেলা হচ্ছে এটা বুঝতে পেরে বাকি সবাই এবং দেবদাসের সাথে থাকা 2-1 জন সহযোগে যেতে থাকে।
কিছুক্ষণের মধ্যেই তারাও ফাইটে যোগ দেয় এবং অনেকজনকে মারে। এই সব ব্যাপারগুলো চন্দ্রা দেখছিল এবং অবলোক দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে ফেলে এবং এই জায়গাতে থাকা সকল মেয়েদেরকেই বাইরে যেতে বলে। তারপর দেবদাস আস্তে আস্তে ঢুকে পড়ে চন্দ্রার রুমের মধ্যে। তখন ওই জায়গায় মালিক মারা যায়নি। তারপর দেবদাস ধীরে ধীরে তার কাছে যায় এবং তাকে একদম জানেই মেরে ফেলে। ব্যাপারটা দেখে চন্দ্রা খানিকটা শক খেয়ে যায় এবং খানিকটা খুশিও হয়। তখন দেবদাস অবশ্য ওকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেবদাস এটা খেয়াল করে দেখতে পায় যে ওর পিছে পিছে আসছে চন্দ্রা। তারপর যখন আবার ওখান থেকে কোনো জায়গায় চলে যেতে বলে তখন চন্দ্রা জানায়, আমি কোথায় যাব আমি সেটা জানি না, আমার কোনো ঘর বাড়িও নেই। এজন্য আর অন্য কোনো উপায় না পেয়ে দেবদাসই তাকে সাথে করে নিয়ে যায় এবং কোনো একটা ভালো জায়গাতে নিয়ে ছেড়ে দেবে বলে জানায়। এরপর ওরা যেতে যেতে চলে আসে একটা সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে চন্দ্রা খানিক সময়ের জন্য নামতে চায়। তারপর অবশ্য এখানে নামে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। এর আগে সে কখনো সমুদ্র দেখেনি এবং এত বিশুদ্ধ বাহিরের হাওয়াও সে কোনোদিনও পায়নি। ব্যাপারগুলো সে খুবই এনজয় করছিল। তখন দেবদাস অবশ্য তার কাছে আসে এবং দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে। এরকম চলতে চলতে বোঝা যাচ্ছিল যে ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তারপর এখান থেকে ওরা সবাই মিলে চলে আসে আরেকজনের কাছে। আসলে ইনিও ছিলেন আরিসুরের লোক। কয়েকদিন এরা এর কাছেই থাকবে। অন্যদিকে দেখা যায় তাদের নিজেদের মধ্যে যে কোনো ইনফর্মার আছে এটা বুঝতে বাকি থাকে না ইন্সপেক্টরের। এজন্য সে সকল পুলিশকেই একত্রিত করে এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যারা পারছিল না তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরকম করতে করতে শেষে মাত্র একজন আসে। ওকেও কিছু প্রশ্ন করে, কিন্তু সেই প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দেয়ই না, আর উল্টাপাল্টা কথা বলতে থাকে ইন্সপেক্টরকে। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই আসল কালপ্রিট। এরা আবার সবসময় ইনফর্ম করতো আরিসুরদেরকে। তারপর ওকে প্রচণ্ড মারধর করে এবং নিয়ে আসে আরিসুরের কাছে। এই ব্যাপারটা দেখে তো একদম হকচকিয়ে গিয়েছে আরিসুর। ওকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে জিজ্ঞাসা করেছে দেবদাসরা কোথায় আছে, তবে সে একটা কথাও বলতে চায় না। কিন্তু ওকে এত পরিমাণ মারধর করা হয় যে সে আর না বলে থাকতেই পারে না যে দেবদাসরা কোথায়। এই কথাগুলো সে বলছিল কারণ তার পরিবারকেও হুমকি দিয়েছিল ইন্সপেক্টর। এদিকে এখানে আসার পর কিছুটা কমফোর্টেবল হয়ে ওঠে দেবদাসরা, কিন্তু ঠিক তখনই ওদের মতোকার একজন বাইরে যায়। সেখানে গিয়ে একটা পোস্টার খুঁজে পায়। তারপর সেটা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে এখানে আর বলতে থাকে আরিসুরকে মেরে ফেলেছে সেই পুলিশ অফিসার। এই ব্যাপারটাতে সবারই বাজে অবস্থা হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তারা কোথায় আছে এটা হয়তো বা জেনে গেছে পুলিশ। এরপর যখন তারা জানালা দিয়ে তাকায় তখন দেখতে পায় বাইরে পুলিশ চলে এসেছে। দেখতে দেখতেই শুরু হয়ে যায় ওদের মধ্যকার গোলাগুলি। অনেকক্ষণ ধরেই চলমান থাকে এই ফাইট। এতে অনেক পুলিশ সদস্যই ঘায়েল হয় আর দেবদাসের সাথে থাকা একজনের গায়েও দুটি গুলি এসে লাগে। এতে খুবই বাজে অবস্থা হয়ে যায় তাদের। তবে কোনো মতে তারা যান নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসে। ওরা আসলে মোটামুটি 10 লক্ষ টাকার মতো অ্যারেঞ্জ করেছিল সেই পরিবারটাকে দেওয়ার জন্য, কিন্তু এখানে তাড়াহুড়া করতে করতে সেই টাকার ব্যাগটাই রুমের মধ্যে রেখে চলে আসে। এখানে এসে ওদেরকে সাহায্য করা সেই লোকটাকে এবং ব্যাগটাকে খুঁজে পায় এক পুলিশ অফিসার। ওকে তো প্রচণ্ড মারধর করে এবং ওর থেকে জানতে চায় যে কোথায় গেছে দেবদাস, আর এতগুলো টাকা নিয়েই বা কী প্ল্যান করছিস তোরা। কিন্তু কোনো কিছুরই সঠিক কোনো জবাব দিতে পারে না সে। গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পরে দেবদাসের মনে পড়ে যায় সেই টাকাগুলোর কথা। ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করলেও কেউ টাকার সম্পর্কে কিছুই জানে না এবং কেউই ওই ব্যাগটা আনেনি। এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় দেবদাস এবং আবারও সেই জায়গাতে ব্যাক করে। কিন্তু গিয়ে দেখতে পায় সেই লোকটা সহ পুরো ব্যাগটাই গায়েব। এবার দেবদাসের সাথে থাকা সেই লোকটার বাজে অবস্থা দেখে ওর গুলিটা বের করে দিতে থাকে দেবদাস। কিন্তু প্রথমে তো কোনোভাবেই রাজি হয় না সেই লোকটা, তবে অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ কষ্ট করার পর গুলিটা বের করতে সক্ষম হয় দেবদাস। রাতটা ওরা এখানেই কাটিয়ে দেয়। দেবদাসের শুধু বারবার মনে হচ্ছিল সেই টাকাগুলোর কথা। সেখানকার পরিবারকে সে তো জবান দিয়ে এসেছে, সেখানে পরিবারটাকে গিয়ে সে কী জবাব দেবে। ওর এই সমস্যাটা চন্দ্রা বুঝতে পারে এবং ওর কাছে আসে আর বলতে থাকে তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারবো। প্রথমে তো চন্দ্রার কথা বিশ্বাসই করে না সে, কিন্তু চন্দ্রা ওদের আশ্বাস দেয় আমি তোমাদের প্রয়োজনীয় টাকাগুলো তোমাদেরকে এনে দিব। তারপর কিছু দূর গিয়ে একটা জায়গায় গাড়ি থামাতে বলে চন্দ্রা, সেখানে সে যায়। আসলে কিছুদিন আগে এই লোকটা চন্দ্রার কাছে গিয়েছিল মজা নিতে, তখন সেখানে গিয়ে চন্দ্রা কি যেন বলতেই ওকে অনেকগুলো টাকা বের করে দেয় সেই লোকটা। হয়তো বা নিজের ইজ্জতের ভয়ে কাজটা করতে বাধ্য হয়েছিল। এমন করতে করতে আরও অনেক জায়গায় যায় এবং সমাজের বিভিন্ন ভালো ভালো লোক যারা চন্দ্রার কাছে আসতো তাদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নেয় এবং এটার জন্য তার বেশি একটা বেগ পেতে হয় না। এই ব্যাপারটা থেকে দেবদাস সহ সবাই তো হতবাক, এমনকি চন্দ্রা তো একটা পুলিশ অফিসার থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। এরকম করতে করতে ওদের যেই পরিমাণ টাকার প্রয়োজন ছিল সেটা ম্যানেজ হয়ে যায়। তখন দেবদাস বলে আমাদের আর টাকার প্রয়োজন নেই, কিন্তু চন্দ্রা জানায় আর একজন লোক বাকি আছে। প্রথমে তো দেবদাস সেখানে যেতে রাজি হচ্ছিল না কারণ তাদের টাকা তো হয়ে গেছে, তবে চন্দ্রার জোরাজোরিতে সেখানে যেতে বাধ্য হয়। আসলে একটা ডাক্তারের কাছে এসেছিল চন্দ্রা, বাইরে অনেক রোগী দাঁড়িয়েছিল। চন্দ্রা সেখানে সরাসরি ঢুকে পড়ে। সেই লোকটা তো চন্দ্রাকে দেখে একদম হতবাক হয়ে যায়। ওখানে গিয়েই নিজের কাছে থাকা বন্দুকটা বের করে নেয় চন্দ্রা এবং সব কটা গুলি তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এই শব্দটা শুনে তো সেখানে থাকা সবাই শক খেয়ে যায় এবং চন্দ্রার কাছে দৌড়াতে থাকে দেবদাস।
সে যখন রুমের মধ্যে এসে পৌঁছায় তখন চন্দ্রা সেই গুলিটা বের করার চেষ্টা করেই যাচ্ছিল। ওকে যেন কোনোভাবেই থামাতে পারছিল না দেবদাস। কিসের এত রাগ এই লোকটার উপর চন্দ্রার। তারপর এক পর্যায়ে ওকে থামাতে সক্ষম হয় দেবদাস এবং বাইরে নিয়ে চলে আসে। একটা জায়গায় গিয়ে থেমে দেবদাস ওকে জিজ্ঞাসা করে, এত তোমার কিসের রাগ ওই লোকটার উপরে, আর কেনই বা তুমি ওকে জানে মেরে ফেললে? তখন চন্দ্রা দেবদাসকে উল্টো জিজ্ঞাসা করে, তুমি তাহলে ওই রেড জোনের লোকটাকে কেন মেরেছিলে? দেবদাস তখন জানায়, তুমি সহ আরও অনেক মেয়েকে এই লোকটা এখানে বন্দি করে রেখেছিল এই জন্য। তখন চন্দ্রা বলতে থাকে, আমিও এই লোকটাকে মেরেছি, এর পেছনে একটা বড় কারণ আছে। আমি তোমাকে বলেছিলাম না আমি কোনোদিন মা হতে পারবো না, আর তার ক্রেডিটটা এই লোকটারই। সে যখন আমার অপারেশনটা করেছিল তারপরে হাসতে হাসতে আমাকে বলেছিল, তুই আর কোনোদিনও মা হতে পারবি না। এটা বলেই অনেক কান্না করতে থাকে চন্দ্রা। তখন দেবদাস অবশ্য তাকে কিছুটা সান্ত্বনা দেয়। এখানে ঘটে যাওয়া ব্যাপারগুলো পুলিশের কানে যেতে খুব একটা সময় লাগে না। পুলিশেরা এতক্ষণে জেনে গিয়েছিল যে দেবদাসের সাথে একটা মেয়েও আছে এবং ওরা সবাই মিলে এই তাণ্ডবগুলো চালাচ্ছে। এরপর ওরা সেখান থেকে চলে আসে একটা বাড়িতে, কারণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখানে এসেই এক দম্পতির কাছে রিকোয়েস্ট করে সেখানে থাকার জন্য। কয়েকজন তো বন্দুক বের করে ভয়ও দেখায়। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল সেই দম্পতি। তারপর এখানে রাত্রি যাপন করে তারা। পরদিন সকালবেলা তারা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন সবাই গাড়িতে উঠে গিয়েছিল আর দেবদাস সেই লোকটাকে কিছু টাকা দিয়েছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে চলে আসে অনেকগুলো পুলিশের গাড়ি। সেই গাড়ি থেকে অনেকগুলো পুলিশ নেমে দেবদাসের দিকে বন্দুক তাক করে। আসলে এই লোকটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে দেবদাসের কাছে সে এই কথাগুলো বলে দিয়েছিল। দেবদাসকে ধরে ফেলে ওরা আর কোনো মতে এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় ওরাও সবাই। দেবদাসকে বাঁচানোর কথা বলতে শুরু করে দেয় চন্দ্রা, কিন্তু ওরা সবাই বলে আমরা যদি এখান থেকে দেবদাসকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকেও সবাই ধরে ফেলবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চন্দ্রা জানায়, যদি তোমাদের দুজনের মধ্যকার কেউ ধরা পড়তো তাহলে কি দেবদাস এভাবে চুপচাপ বসে থাকতো? এই কথাটা শুনে ওদের মধ্যকার ভুলটা ভেঙে যায় এবং দেবদাসকে ছাড়িয়ে আনতে চায়। তখন থানার মধ্যে গিয়ে ঢুকে পড়ে প্রথমে চন্দ্রা। দুই হাতে দুই বন্দুক নিয়ে পুলিশদেরকে মারতে শুরু করে। দেখতে দেখতেই অনেকগুলো পুলিশকে মেরে ফেলেছিল চন্দ্রা। অনেকগুলো পুলিশকে মেরে চলে আসে ভেতরে, যেখানে দেবদাসকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল ইন্সপেক্টর। আর বাইরে থেকে ওরা সবাই একে সাপোর্ট দিচ্ছিল। এই ইন্সপেক্টরটা আবার চন্দ্রাকে দেখে বলছিল, তুই তো একটা বাজারি মেয়ে। এই কথাটা আবার একদম মস্তিষ্কে গিয়ে লাগে দেবদাসের। তারপর সেই ইন্সপেক্টরের বন্দুকটা নিয়ে ওকেই মেরে ফেলে এবং থানা থেকে পরে বেরিয়ে যায়। দেবদাসের কেসটা নিয়ে যে ইন্সপেক্টরটা ইনভেস্টিগেশন করছিল তার কাছে এই খবরটা যেতে তেমন একটা সময় লাগে না। সে নিজে যেহেতু একটু দূরে ছিল এর জন্য দেবদাসের জন্য একটা টিম পাঠায় ওকে জানে মেরে ফেলার জন্য। ওদেরকে এই অর্ডার দেয়া হয় যে দেবদাসকে যেখানেই দেখবে তাকে সেখানেই মেরে ফেলবে। এই সময়টাতে ওরা সবাই চলে এসেছিল একটা জঙ্গলের মধ্যে। এই দিক দিয়ে ওরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল চন্দ্রা, আর ড্রাইভিং সিটে বসে সেই লোকটা ছিল যে আরিসুরের কথায় প্রথম থেকেই এদেরকে সাহায্য করছিল। কিন্তু এর আবার নজর ছিল চন্দ্রার দিকে। সে চন্দ্রাকে সবসময় ভোগ করতে চাইতো। কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় লোকেশন পেয়ে যায় পুলিশ এবং সেখানে আসার জন্য রওনা হয়। শুরু হয়ে যায় ওদের মধ্যকার তুমুল গোলাগুলি। এই সুযোগে আবার সেখান থেকে ওই লোকটা চন্দ্রাসহ গাড়ি নিয়ে যেতে থাকে। গোলাগুলির শব্দে ঘুমটা ভেঙে যায় চন্দ্রার। ওনাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু লাভ তেমন একটা হয় না। তারপর এক পর্যায়ে ঘাড়ের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় চন্দ্রা। এরপর অবশ্য গাড়ি থেকে নেমে সেই লোকটা পালাতে থাকে। চন্দ্রা অনেকগুলো গুলি চালায় ওদেরকে লক্ষ্য করে, কিন্তু একটা গুলিও গায়ে লাগে না। এতক্ষণে পুলিশ এবং দেবদাসের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। তার মধ্যেই মারা যায় দেবদাসের সাথে থাকা আরেকজন। ওর এক সহযোগী মারা যাওয়াতে অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছিল দেবদাস এবং তারা যেন কোনোভাবেই ব্যাপারটাকে মেনে নিতে পারছিল না। ততক্ষণে সেখানে চলে আসে চন্দ্রাও। এবার দেবদাস সেখানে থাকা আরেকজনকে বলে, আমাদের মধ্যে থাকা দুজন তো মারা গেল, এখন আমি আর তুই জীবিত আছি। তুই যদি চাস তাহলে এখান থেকে তুই দূরে কোথাও চলে যা বা স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে দেয়। কিন্তু সে ওর কথা শুনে হতবাক হয়ে যায় এবং বলে, আমি কোনোভাবেই এই জায়গা থেকে যেতে চাই না। এমন সাধারণ চাকরি বাকরি আমার প্রয়োজন নেই, যা হারানোর সব কিছু তো হারিয়েই ফেলেছে। এর খুনের বদলা নেব, তারপরে আমি দম নেব। এদের মধ্যে অবশ্য একজন পুলিশ অফিসারকে ওরা জানে মারে না এবং তাকে দিয়ে ইন্সপেক্টরকে কল করিয়ে ভুল একটা লোকেশন দেয়। পুলিশও সেই লোকেশন অনুযায়ী তাড়াহুড়ো করে চলে আসে। এদিকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল যে একটা মেকানিকের দোকানে মোটর সারাতে এসেছিল একটা লোক। তিনি তখন বলতে থাকে, তোমার ছেলে থাকার পরও তুমি তার সাথে কথা কেন বলো না? আসলে আমিও এমনটাই করেছিলাম। একটা ঝামেলার কারণে আমার ছেলের সাথে আমি কোনোদিনই কথা বলতাম না, কিন্তু আমার ছেলে আজকে মারা গেছে। এখন চাইলেও আমি আর তার সাথে কোনোভাবেই কথা বলতে পারবো না। তো তুমি আমার মতো ভুলটা যেন করো না। এখানে জানা যায় পুলিশরা 7 লক্ষ টাকার জন্য যে লোকটাকে মেরেছিল সেটা আসলে ওনারই ছেলে। তারপর ইরিসহ ওনার ছেলের বউ গিয়েছিল দেবদাসের কাছে। তাকে বলার পর সে তার রিভেঞ্জটা নিয়েছিল। এজন্য দেবদাস এই লোকটার কাছে অনেক ভালো একজন মানুষ। ততক্ষণে সেখানে চলে আসে দেবদাস এবং চন্দ্রা। ওকে দেখেই এগিয়ে যায় সেই লোকটা। তার নাতিও তার সাথে ছিল। তখন দেবদাস এসে ওনার হাতে টাকার ব্যাগটা ধরিয়ে দেয়, যেটা দেওয়ার প্রমিস সে করেছিল।
এরপর গিয়ে বাবার সাথে কথা বলে। তখন বাবাও সব রাগ ভুলে ছেলের সাথে কথা বলে। সেখান থেকে চলে যাওয়ার সময় দেবদাস জানায়, আমি একটা কাজে যাচ্ছি, এখান থেকে যদি বেঁচে ফিরি তাহলে তোমার সাথে আমি কথা বলবো পরে। এদিকে দেখা যায় পুলিশরা তাদের দলবল নিয়ে একটা জায়গাতে এসে পৌঁছায়। সেখানে আগে থেকে প্রস্তুত ছিল দেবদাসের বাকি থেকে যাওয়া একজন লোক। তখন সে ফাইট শুরু করে এবং বাজে অবস্থা করে ফেলে। এরপর দেখতে দেখতেই শুরু হয়ে যায় তাদের মধ্যকার গোলাগুলি। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছায় দেবদাস এবং চন্দ্রা, ওরাও এই ফাইটে যোগ দেয়। চোখের পলকেই সেখানে থাকা সকল পুলিশদেরকেই মেরে ফেলে ওরা। একদম শেষে শুধু বেঁচে থাকে সেই ইন্সপেক্টর। তার সাথে সরাসরি ফাইট করতে শুরু করে দেয় দেবদাস। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এক ফাইট। তারপর অবশ্য তাকেও মেরে ফেলে দেবদাস। ওদের সাথে থাকা দুজনকে মারার রিভেঞ্জ নেওয়া হলো। এরপর এখান থেকে ওরা স্বাভাবিক জীবন গঠন করার জন্য দূরে কোথাও যেতে থাকে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় আজকের এই সিনেমাটি। তো গাইজ, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের গল্প এবং আমার করা এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সিনেম্যাক্স ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। আমাদের টার্গেট 4 লাখ পূরণ করবেন। গাইজ, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।